প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ ক্লাস, নিজ নিজ বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আজকের ক্লাসে আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রিয় ছেলেরা, ইতোমধ্যে মেসেঞ্জার গ্রুপে আমরা আমাদের পাঠ ঘোষণা করেছি। আজকে আমরা পড়ব কবি চৌধুরী রচিত পহেলা বৈশাখ নামক যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধটি। শুরুতে আমরা একটি কবি চৌধুরীর ছবি রয়েছে, ছবিটি দেখতে চাচ্ছি। সেখানে কিন্তু লেখা রয়েছে যে তিনি 1923 খ্রিস্টাব্দ থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, অর্থাৎ তার জীবনকাল ছিল 1923 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা কবি চৌধুরীর সংক্ষিপ্ত যদি জীবন আলোচনা করি তাহলে আমরা দেখব যে তিনি 1923 খ্রিস্টাব্দে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ছেলেবেলা থেকে কবি চৌধুরী অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে 1944 খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। শুরুতে সরকারি চাকরি দিয়ে কবি চৌধুরীর কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় আত্মনিয়োগ করেন এবং সফলতার সাথে তার চাকরি জীবন অতিবাহিত করেন। এই অধ্যাপক কবি চৌধুরীর কতগুলো বিশেষ পরিচয় রয়েছে। তার মধ্যে তার প্রথম যেটি পরিচয়, তিনি ছিলেন জাতীয় অধ্যাপক। জাতীয় অধ্যাপক হচ্ছে সরকার সারা দেশ থেকে সকল শিক্ষক সমাজের মধ্য থেকে 4-5 জন ব্যক্তিকে সাধারণত 5 বছর পর পর জাতীয় অধ্যাপক ঘোষণা করে থাকেন। এই জাতীয় অধ্যাপক পদটি অত্যন্ত সম্মানের পদ, বলতে পারো যে শিক্ষক সমাজের শিরোমণি যারা, তাদেরকে বলা, তারাই জাতীয় অধ্যাপক হয়ে থাকেন। কবি চৌধুরী 1998 খ্রিস্টাব্দে বাংলাদেশের জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং তার সবচেয়ে বড় একটি কাজ ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম যে শিক্ষানীতি প্রণয়ন কমিটি করা হয় সেই কমিটির আহ্বায়ক তিনি ছিলেন। এই শিক্ষানীতিটি 2012 সালে প্রকাশিত হয়। এর অধিকাংশ কাজই কবি চৌধুরী করে গিয়েছিলেন এবং তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক। তোমরা ইতিমধ্যে জেনেছেও যে কবি চৌধুরী ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্র এবং তিনি তার জীবনের অনেক সময় মার্কিন মুলুকে, মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছিলেন। ফলে ইংরেজি ভাষার প্রতি তার এক প্রকার আগ্রহ ছিল। তিনি ইংরেজি অনেক গ্রন্থ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন। ওনার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ছিলেন শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর বড় ভাই। তিনি ছিলেন কবি চৌধুরী। সমগ্র জীবন এই কবি চৌধুরী প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন এবং তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার মানে আমরা দেখতে পেলাম কবি চৌধুরী ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছিলেন এবং অত্যন্ত সম্মানজনক স্থানে অবস্থান করেছিলেন। তার মধ্যে জাতীয় অধ্যাপক ছিলেন, শিক্ষানীতি প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন, শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং অনুবাদক ছিলেন, শহীদ অধ্যাপক কবি চৌধুরী মানে মুনীর চৌধুরীর বড় ভাই ছিলেন। সেই সঙ্গে তার সমগ্র জীবন তিনি প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ব্যয় করেছেন। তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কবি চৌধুরীর যে বিখ্যাত সাহিত্যকর্মগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ছয় সন্ধি, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, পুষ্কিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি, কথা, সুর, শহীদের প্রতীক্ষায় প্রভৃতি। আমি আবারও পড়ছি। কবি চৌধুরীর যে বিখ্যাত সাহিত্য কর্মগুলো ছিল সেগুলো হলো ছয় সন্ধি, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, পুষ্কিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা,
ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি, কথা, সুর, শহীদের প্রতীক্ষায় প্রভৃতি। আমার সঙ্গে রয়েছে জুনায়েদ, রয়েছে আমার সঙ্গে জুনায়েদ। ইয়েস স্যার। জুনায়েদ, তোমাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। কেমন আছো? জি স্যার, ভালো আছে। জুনায়েদ, তুমি সম্ভবত স্ক্রিনটি দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে সেখানে একটু যদি পড়ে শোনাতে। স্যার, কবি চৌধুরীর সাহিত্যকর্ম একটি তালিকা দেয়া আছে। জি, একটু সুন্দর করে পড়তে পারবে? জি স্যার, পড়ছি। এগুলো হলো: ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি, কথা, সুর, শহীদের প্রতীক্ষায় প্রভৃতি। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ তোমাকে। জুনায়েদ, তোমার কাছে আমার ছোট্ট সংক্ষিপ্ত একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে কবি চৌধুরী তার সমগ্র জীবন কোন কাজে ব্যয় করেছিলেন, চিন্তায় ব্যয় করেছিলেন? আহ অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য। অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য তিনি তার সমগ্র জীবন ব্যয় করেছেন এবং তিনি এই পথে একজন লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে সহযোগিতা করার জন্য। কবি চৌধুরী জীবনে অসংখ্য পুরস্কার সম্মাননা অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো হচ্ছে, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, 21 পদক লাভ করেছেন এবং দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কবি চৌধুরী 13 ডিসেম্বর 2011 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় ছেলেরা, আজকে আমরা পড়ব পয়লা বৈশাখ নামক প্রবন্ধটি। তোমাদের এখানে বলে রাখি, পয়লা বৈশাখ নামক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে সংকলিত। আমি আবারও বলছি, পয়লা বৈশাখ প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে সংকলিত। এই তথ্যটি তোমরা অবশ্যই জেনে রাখবে, কারণ বিভিন্ন পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি এসে যেতে পারে যে পয়লা বৈশাখ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত। উত্তর হবে পয়লা বৈশাখ প্রবন্ধটি বাংলাদেশের উৎসব নববর্ষ নামক প্রবন্ধ থেকে সংকলিত। আর এই প্রবন্ধের মধ্যে কবি চৌধুরী যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছেন, কবি চৌধুরী যে বিষয়টি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, তা যদি আমরা সংক্ষেপে বলি তা হবে যে পহেলা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয়তাবাদী চেতনার ধারক এবং বাহক। অর্থাৎ আমরা যে বাংলা বছরের প্রথম দিন পালন করে থাকি পহেলা বৈশাখকে নববর্ষ হিসাবে, এই নববর্ষের অনুষ্ঠান এবং নববর্ষকে কবি চৌধুরী বলতে চেয়েছেন যে পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয়তাবাদী চেতনার ধারক এবং বাহক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে টিচার, জাতীয়তাবাদী চেতনা কি? জাতীয়তাবাদী চেতনা হচ্ছে সেই জিনিস যেসব বিষয়ের উপর ভিত্তি করে কোনো জাতি পরস্পরের মধ্যে সংঘবদ্ধ থাকে, কোনো জাতি রাষ্ট্র গঠন করে, সেই চেতনাগুলোকে বলা হয় থাকে জাতীয়তাবাদী চেতনা। যেমন ধরো যে আমরা সকলে বাংলায় কথা বলি, এটা আমাদের জাতীয়তাবাদী চেতনার একটা অংশ, যে আমরা সকলে বাংলা ভাষী। কিংবা আমরা সকলে মিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করে থাকি, অর্থাৎ এই সংস্কৃতিটা আমাদের সকলের। অনেকগুলো বিষয় একত্রিত হয়ে আমরা একটা রাষ্ট্র গঠন করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র। এই পহেলা বৈশাখ হচ্ছে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জাতীয়তাবাদী চেতনার ধারক এবং বাহক। আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে বুঝতে পেরেছো। তার মানে আমরা আজকে যে প্রবন্ধটি পাঠ করব তার সারসংক্ষেপ হচ্ছে যে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয়তাবাদী চেতনার ধারক এবং বাহক। সকলে তথ্যটা একটু লিখে রাখো, কারণ এটি তোমাদের কাজে লাগবে আশা করি। শুরুতে তোমরা মূল বই সাথে রাখবে, মূল বই থেকেই মূলত আজকের আলোচনাটি আমরা করব এবং আমি যা তথ্য লিখেছি সবই মূল বই থেকে। মূল পাঠে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে কবি চৌধুরী শুরুতে বলতে চেয়েছেন যে সব দেশেই নববর্ষ উদযাপনের প্রথা রয়েছে।
নববর্ষ উদযাপনের রীতি পদ্ধতি এবং প্রকরণে দেশে দেশে পার্থক্য থাকলেও সবার মধ্যে পুনরুজ্জীবনের ধারণায় মিল রয়েছে। পুনরুজ্জীবন মানে হচ্ছে নতুন করে জীবন লাভ করা, অর্থাৎ যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, সবকিছুকে পেছনে ফেলে নব জীবনের আনন্দ অনুভূতি গ্রহণ করতে সকল দেশের মানুষ চায়, সকল সমাজের মানুষ চায়। পহেলা বৈশাখের মধ্য দিয়ে কিংবা নববর্ষ পালনের মধ্য দিয়ে আমাদের মধ্যে সেই ধারণাই বদ্ধমূল হয় যে আমরা জীর্ণ এবং পুরাতনকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। এই ধারণাটা শুধু বাঙালি নয়, যে কোনো জাতি, পৃথিবীর যেসব জাতি রয়েছে তারা যখন তাদের নববর্ষ পালন করে থাকে তাদের মধ্যেও এই ধারণা থাকে, অর্থাৎ পুরাতনকে পিছনে ফেলে নতুনকে গ্রহণ করার এক প্রকার মানসিকতা তৈরি হয় নতুন বছর পালনের মধ্য দিয়ে। কবি চৌধুরী তার এই প্রবন্ধে বলতে চেয়েছেন যে কবি টেনিসনের রিং আউট দ্য ওল্ড রিং আউট দ্য নিউ গানের মূল ভাবের সাথে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে এসো হে বৈশাখ এসো এসো গানটি গেয়েছেন তার মিল রয়েছে। কবি চৌধুরী বলতে চান যে পয়লা বৈশাখের যে উদ্দীপনা, পয়লা বৈশাখের যে আবেগ, পয়লা বৈশাখের যে নবজীবনের আনন্দানুভূতি, এগুলোর সঙ্গে দেশের সকল দেশের মানুষের, সকল প্রাণের মানুষের মিল রয়েছে। চলো আমরা পয়লা বৈশাখের যে একটি বিখ্যাত সঙ্গীত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এসো হে বৈশাখ, বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে এসো হে বৈশাখ গানটি যদি আমরা না গাই কিংবা না শুনি তাহলে যেন পয়লা বৈশাখের অনুষ্ঠানই শুদ্ধি লাভ করে না। চলো আমরা সকলে এই কবিগুরু রচিত সেই গানটি একবার শুনে আসি। গানটি গেয়েছেন সাদি মোহাম্মদ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবায়ে মোমুর সুরে দাউড়ায়ে, তাপসনী শাশুবায়ে মোমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মেলাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি, রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি, আনো 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 তব প্রলয়ের শাখানো, আনো আনো তব প্রলয়ের শাখ, মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যাক যাক যাক, এসো এসো,
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ 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 এসো এসো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে তোমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এসো হে বৈশাখ নামক যে গানটি রয়েছে সেটি উপভোগ করেছো। এই গানের মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরেছি কবিগুরু যে বার্তাটি দিতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যা কিছু পুরাতন, যা কিছু দীর্ণ, যা কিছু অতীত, সব কিছুকে পিছনে ফেলে নব উদ্দীপনায় তিনি সামনে এগিয়ে যেতে চেয়েছেন। তিনি বলেছেন তাপস নিঃশ্বাস বায়ে মুমূর সুরে দাও উড়াই, অর্থাৎ যারা মুমূর্ষু রয়েছে, যারা রোগাক্রান্ত রয়েছে, এই তাপস অর্থাৎ সূর্যের মানে নিঃশ্বাসের বায়ে বাতাস প্রবাহিত হয়ে এই মুমূর্ষু যেন ভালো হয়ে যায়, অর্থাৎ নতুন জীবনের উদ্দীপনায় তিনি জাগতে চেয়েছেন। এটি পয়লা বৈশাখের গানের মূল মন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুরের। চলো আমরা দেখি ইংরেজ কবি যে রয়েছে টেনিসন, টেনিসন তার গানের মধ্যে কি বলতে চেয়েছেন সংক্ষেপে একটু দেখবো আমরা। প্রিয় ছেলেরা, এটি প্লে হচ্ছে না, আমি চেষ্টা করছি প্লে করার জন্য। যাই হোক, এই গানের মধ্যে টেনিসন বলতে চেয়েছেন রিং আউট দ্য ওল্ড, রিং আউট দ্য নিউ, অর্থাৎ যা কিছু পুরাতন সব কিছু দূরে চলে যাক, রিং আউট দ্য নিউ, অর্থাৎ নতুন কিছু সামনে আসুক। টেনিসন এটা বলতে চেয়েছেন। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও পুরাতনকে পিছনে ফেলে নতুনকে বরণ করতে নিতে চেয়েছেন। এই হলো পয়লা বৈশাখের গান সমূহের, পয়লা বৈশাখের ভাব সমূহের একটা মূল জায়গা সকল দেশে দেশে সব কালে রয়েছে, যেটা নতুন উদ্দীপনায় পুনরুজ্জীবন লাভ করার এক প্রকার চেষ্টা করে মানুষ। এই সময় পয়লা বৈশাখ সম্বন্ধে কবি চৌধুরী কথা বলতে চেয়েছেন। কবি চৌধুরী আরো বলেছেন যে পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের জাতীয় উৎসব, অর্থাৎ সকলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই অনুষ্ঠান পালন করে থাকে। এজন্য কবি চৌধুরী বলেছেন যে পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির জাতীয় উৎসব। প্রাচীন কৃষি সমাজের সাথে পয়লা বৈশাখ অনুষ্ঠানের সম্পর্ক ছিল। ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে বাঙালির নওরোজ বা নতুন দিন বলে উল্লেখ করেছেন। কবি চৌধুরী তথ্য দিয়ে দেখিয়েছেন যে প্রাচীন কৃষি সমাজের সঙ্গে এই পহেলা বৈশাখ অনুষ্ঠানের একটা সম্পর্ক ছিল। শীতের পরে নতুন উদ্দীপনায় প্রাচীনকালে কৃষকরা নতুন দিনকে বরণ করে নিত এই পহেলা বৈশাখের অনুষ্ঠান নদী পালনের মধ্য দিয়ে। আর ঐতিহাসিক একজন আবুল ফজল ছিলেন, তিনি তার আইনি আকবরী গ্রন্থে পহেলা বৈশাখকে বাঙালিদের নতুন দিন বলে উল্লেখ করেছেন। অর্থাৎ পহেলা বৈশাখ পালনের রীতি শুধু আজকে নয়, হাজার বছর ধরে বাঙালি সমাজে প্রচলিত ছিল। এই কথাটি কবি চৌধুরী বলতে চেয়েছেন তার প্রবন্ধের মধ্যে। এখন শুরুতে আমি তোমাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে এখানে পহেলা বৈশাখ আমাদের বাংলা বছরের প্রথম দিন, বাংলা বছর কিভাবে চালু হয়েছিল বছর গণনা করা, সেই ইতিহাস একটু সংক্ষেপে দিয়ে রাখি। তথ্যটি তোমাদের বইয়ে নেই, আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করেছি। বাংলায় রাজস্ব আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে বাংলা সন চালু করেন। হিসাবের সুবিধার জন্য সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের দিন অর্থাৎ 1556 খ্রিস্টাব্দ হতে বাংলা সান গণনা করা হয়। সম্রাটের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা আমির ফতেউল্লাহ সিরাজি
বাংলা সনের ধারণা প্রদান করেন। বাংলা সন গণনার সময় হিজরি সনকে উৎস হিসাবে গ্রহণ করা হয় এবং মাসের নামগুলো নেওয়া হয় শকাব্দ থেকে। ফলে মুসলমান এবং হিন্দু উভয় ধর্মের লোকই বাংলা সনকে গ্রহণ করে। তার মানে এই বাংলা সন চালু করেছিলেন, বছর গণনা চালু করেছিলেন সম্রাট আকবর। কত সালে? 1582 খ্রিস্টাব্দে। কিন্তু এর বছর গণনা তিনি শুরু করেছিলেন 1556 খ্রিস্টাব্দ হতে, যেদিন যখন তিনি সিংহাসনে বসেছিলেন সেই সময় হতে। তার দরবারের একজন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ছিলেন, ওনার নাম ছিল আমির ফতেউল্লাহ সিরাজি। এই আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সনের ধারণা প্রদান করেছিলেন। এবং বাংলা সন যখন গণনা করা হয় তখন হিজরি সনকে এর উৎস হিসেবে ধরে নেওয়া হয়, অর্থাৎ আরবি সনকে উৎস হিসেবে ধরে নেওয়া হয়। ফলে মুসলমানরা এই বিষয়টিকে বেশ স্বাগত জানায়। আবার বাংলা যে মাসের নামগুলো রয়েছে, মাসের নামগুলো নেওয়া হয় শকাব্দ থেকে, অর্থাৎ সংস্কৃত সাল অব্দ থেকে। ফলে হিন্দু সমাজের লোকজন বাংলা এই সনকে গ্রহণ করে। ফলে বাংলা নববর্ষ এবং বাংলা সন হিন্দু মুসলিম উভয়েরই একটা সম্মিলিত ঐতিহ্যের সৃষ্টি হলো বাংলা বছর বা বাংলা বছর গণনা। আমার সঙ্গে রয়েছে ফয়েজ, রয়েছে 12322 ফয়েজ। ফয়েজ? জি স্যার। ফয়েজ, তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো ফয়েজ? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ফয়েজ, আলহামদুলিল্লাহ। তুমি কি স্ক্রিনটি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি। তুমি যদি একটু পড়ে শোনাতে চমৎকার করে আমাদেরকে। জি স্যার, পড়ছি। জি জি জি। বাংলা সন চালুর সংক্ষিপ্ত ইতিহাস। রাজস্ব আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে বাংলা সাল চালু করেন। সিংহাসনের সুবিধার জন্য আকবরের সম্রাটের সিংহাসনে আরোহণের দিন অর্থাৎ 1556 খ্রিস্টাব্দ হতে বাংলা সন গণনা করা হয়। সম্রাটের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সনের ধারণা প্রদান করেন। বাংলা সন গণনার সময় হিজরি সনকে উৎস হিসেবে গ্রহণ করা হয় এবং মাসের নামগুলো নেওয়া হয় শকাব্দ থেকে। ফলে মুসলমান ও হিন্দু উভয় ধর্মের লোকই বাংলা সনকে গ্রহণ করেন। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আমার সঙ্গে সংযুক্ত হয়ে আমাকে সহযোগিতা করার জন্য। তুমি পড়ার সময় একটু ভুল বলেছো, সেটি হচ্ছে সিংহাসনের সুবিধার জন্য না, এটি হবে হিসাবের সুবিধার জন্য। আকবরের সিংহাসনে আরোহণের দিন অর্থাৎ 1556 খ্রিস্টাব্দ হতে বাংলা সন গণনা করা হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো কবির চৌধুরী তার প্রবন্ধে এই যুক্তি দেখিয়েছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বাংলা নববর্ষ পালনের মধ্যে স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছে, যখন যা সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা সৃষ্টিতে সহায়তা করেছে। ব্রিটিশরা যখন এই অঞ্চলে শাসন করতে এসেছিল তখন তারা ইংরেজি সন চালু করেছিল হিসাবের কাজে, গণনার কাজে, সুবিধার কাজে। আমরা যেহেতু পরাধীন জাতি ছিলাম ওই সময়ে, আমাদের লোকজন বাংলা এই নববর্ষ পালনের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিকতা বিরোধী মনোভাব গড়ে উঠেছিল এবং স্বদেশ প্রেম জাগ্রত হয়েছিল। অর্থাৎ আমরা যে একটা আলাদা জাতি, আমাদের যে নিজস্ব ঐতিহ্য রয়েছে, আমাদের নিজস্ব কৃষ্টি রয়েছে, আমাদের নির্দিষ্ট অনুষ্ঠান রয়েছে, এই বাংলা নববর্ষ পালনের মধ্য দিয়ে সেই স্বাদেশিক বোধ, সেই স্বদেশ প্রেমের বোধ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন হয়েছিল। জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন বলতে বোঝানো হয়েছে যে এদেশের সকল মানুষ কিন্তু ধনী দরিদ্র গরিব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এই বাংলা নববর্ষ পালন করে থাকে। যখন সকল মানুষ একই কাজ করে তখন তাদের মধ্যে এক প্রকার ঐক্যের বোধ সৃষ্টি হয়, তাদের মধ্যে এক প্রকার একাত্ম মনোভাব সৃষ্টি হয়। এই বিষয়টি কিন্তু এই বাংলা নববর্ষ পালনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছিল। ছেলেরা, আমি তোমাদেরকে এখানে বলে রাখি, ধরো যে আমাদের যে ঈদ অনুষ্ঠান হয়, ঈদের খাওয়া দাওয়ার আয়োজনে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে, কিন্তু নামাজ অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে না। কিংবা পূজার যে আনুষ্ঠানিকতা, মূল পূজার যে আনুষ্ঠানিকতা, সেখানে শুধু হিন্দু ধর্মের মানুষই অংশগ্রহণ করে। অর্থাৎ কিছু কিছু আমাদের কালচার রয়েছে, কিছু কিছু আমাদের সংস্কৃতি রয়েছে, আমরা এগুলো ধর্মভেদে পালন করে থাকি। কিন্তু পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন এমন একটা সংস্কৃতি, সেখানে সকল ধর্মের মানুষ, সকল জাতের মানুষ, সকল বর্ণের মানুষ
আমরা অংশগ্রহণ করে থাকি। ফলে এই অনুষ্ঠানটি কিন্তু আমাদের একত্রিত হওয়ার একটা জায়গা। এজন্য এই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবোধ প্রবল হয়ে উঠেছিল। ছেলেরা, তোমাদেরকে এখানে বলে রাখি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যখন উপমহাদেশ থেকে চলে যায় তখন 1947 সালে পাকিস্তান নামক একটি রাষ্ট্র সৃষ্টি হয় এবং পাকিস্তান এবং ভারত নামক দুটি রাষ্ট্র সৃষ্টি হয়। পাকিস্তানের দুটো অংশ ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান, একটি হলো পশ্চিম পাকিস্তান। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানে তাদের মানে কি বলবো যে নয়া উপনিবেশবাদ বিস্তার করে এসেছিল। নয়া উপনিবেশবাদ বলতে কি বুঝায়? কবির চৌধুরী কথাটি তার প্রবন্ধে বলেছেন। নয়া উপনিবেশবাদ হচ্ছে সেটাই যে একটা কুমির চলে গেছে আর একটা কুমির এসে স্থান দখল করেছে, ব্রিটিশরা চলে গেছে আরেক ব্রিটিশ পাকিস্তানি উপনিবেশিক শাসক গোষ্ঠী এসে স্থান গেড়েছে, সম্পদ পাচার করে নিয়ে যাচ্ছে, এমনকি ধর্মের নামে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছে। আসলে তারা, ছেলেরা তোমাদেরকে এখানে বলে রাখি, ধর্ম পালন করা আর ধর্মান্ধ হওয়া এক বিষয় নয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা আসলে এই পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে এক ধরনের ধর্মান্ধ মনোভাব সৃষ্টি করতে চেয়েছিল। ফলে তারা পহেলা বৈশাখ পালনের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। কিন্তু বাঙালি জনগণ তাদের এই বিধি এবং নিষেধকে উপেক্ষা করে পহেলা বৈশাখ পালন করেছে এবং তাদের জাতীয়তাবাদী চেতনাকে, জাতীয়তাবাদী মনোভাবকে তুলে ধরেছে এবং নিজেদের ধর্মনিরপেক্ষ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে। তোমাদেরকে এখানে বলে রাখি, এই যে ছায়ানটের যে অনুষ্ঠান হয় বটমূলে, এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছিল ওই সঞ্জিদা খাতুন ম্যাডামদেরকে নিয়ে সেই ওই 60-এর দশকে বাংলা অঞ্চলে, এবং তারা এই পাকিস্তানি জান্তা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই সময় কিন্তু বাংলার মানুষ কিন্তু পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করেছিল। এই কারণে কবি চৌধুরী তার প্রবন্ধে বলেছেন যে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠীর নয়া উপনিবেশবাদী এবং ধর্মান্ধ মনোভাবের বিরুদ্ধে পয়লা বৈশাখ পালন করে বাঙালিরা তাদের জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে এবং ধর্মনিরপেক্ষ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে। উৎসব রয়েছে আমার সঙ্গে 8065 উৎসব। স্যার, ধর্মান্ধ আর ধর্মপ্রাণ এটার মধ্যে পার্থক্য কি? ধর্মান্ধ আর ধর্মপ্রাণ এটি হচ্ছে যে কোনো কিছু বাদ বিচার না করে ধর্মের নামে যে চালিয়ে দিতে চায়, ধর্মের অপব্যাখ্যা দেয়, তারা হচ্ছে ধর্মান্ধ। আর সবকিছু বিচার বিবেচনা করে যারা চলে, যেসব ধার্মিক মানুষ, তারা হচ্ছে ধার্মিক বা ধর্মপ্রাণ। ধর্মান্ধ এবং ধর্মপ্রাণের মধ্যে পার্থক্য রয়েছে। ধার্মিক হওয়া ভালো, ধর্মান্ধ হওয়া অবশ্যই অবশ্যই ক্ষতিকর। উৎসব উৎসব ইয়েস স্যার। আচ্ছা, পাকিস্তান আমলে আমাদের এই পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে এক ধরনের জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয়েছিল এবং আমরা ধর্মনিরপেক্ষ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছিলাম। এর ফল আমরা কিভাবে পেয়েছিলাম বলে তুমি মনে করো? স্যার, এটা স্যার পাকিস্তানি সরকারের বিরুদ্ধে ঐক্য হইতে সাহায্য করেছিল স্যার। অবশ্যই অবশ্যই পাকিস্তান জান্তা সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে এবং মহান মুক্তিযুদ্ধে আমরা কিন্তু সকল ধর্ম, শ্রেণী, পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। অর্থাৎ পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরিতে অনেকটাই সহায়তা করেছে। এটা কবি চৌধুরী তার প্রবন্ধে উল্লেখ করেছেন। এরপর কবি চৌধুরী স্বাধীন বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আজকে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠানে নানা ধরনের আয়োজন করে থাকি, নাগরদোলা, বৈশাখী মেলা, হালকাথা, তারপর র্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, বক্তব্য। তিনি বলছেন যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে শহুরের মধ্যে যে চাঞ্চল্য এবং আনন্দ উৎসব দেখা যায় তাকে নিতান্তই মেকি বলা যায় না। তিনি বলতে চেয়েছেন আমরা যে উৎসব অনুষ্ঠানগুলো শহরের মধ্যে পালন করে থাকি, এই উৎসব এবং অনুষ্ঠানগুলোকে মেকি বা নকল বলা, একদম পুরোপুরি নকল বলা যায় না। তবে এর মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নাগরিকের বুর্জুয়া বিলাস এবং ফ্যাশনের একটি বড় অংশ কাজ করেছে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলতে চাচ্ছেন আমরা শহুরে লোকজন পহেলা বৈশাখের উৎসব অনুষ্ঠানের নামে যেসব পালন করে থাকি তার মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নাগরিকের বুর্জুয়া বিলাস এবং ফ্যাশনের একটি বড় অংশ কাজ করেছে। কিরকম ভাবে কাজ করেছে তোমাদেরকে আমি বলে রাখি যে আমাদের এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা চালু হয়েছিল কৃষিকে কেন্দ্র করে, কৃষির উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে এই উৎসব অনুষ্ঠান চালু হয়েছিল। কিন্তু আজকে শহরে যখন আমরা র্যালি করি, শহরে যখন আমরা উৎসব অনুষ্ঠানের আয়োজন করি, তখন কিন্তু আর এখানে কৃষকের অংশগ্রহণ থাকে না। অর্থাৎ যে কৃষকরা এই পহেলা বৈশাখের অনুষ্ঠান চালু করেছিল তাদেরই অংশগ্রহণ অনেকাংশে কমে গেছে। আর কি হয়েছে, উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত নাগরিকের বুর্জুয়া বিলাস এবং ফ্যাশনের একটা সৃষ্টি হয়েছে। কিরকম হয়েছে যে পহেলা বৈশাখ উপলক্ষে বা উচ্চবিত্ত পরিবারগুলোতে ভালো ভালো রান্না হচ্ছে, কিংবা কোনো প্রতিষ্ঠানের মধ্যে ইলিশ মাছ জবাই করে পান্তা ভাতের আয়োজন করা হচ্ছে। এটি তো এই নিম্ন মানে কৃষক সমাজের সঙ্গে এক প্রকার প্রতারণা। আমি মনে করি বা এই কবির চৌধুরী যে মতামতটি দিয়েছেন তিনি এই বিষয়টাকে ইঙ্গিত করেছেন যে তুমি পান্তা ইলিশ খাও, 2000 টাকা ইলিশ মাছের দাম কেজি দিয়ে, আমার কৃষকের তো এটা সামর্থ্য নেই, আর এত দামি মাছ তিনি কখনো পান্তা দিয়ে খাবেন না, কারণ পান্তা দিয়ে খাওয়ার মতো তার শুটকি ভর্তা কিংবা মরিচ পোড়া ভর্তা রয়েছে, ফলে সেই ইলিশ মাছ দিয়ে পান্তা সে কখনো খাবে না। আমরা যারা খাচ্ছি ইলিশ মাছ দিয়ে পান্তা, এটি এক প্রকার বুর্জুয়া বিলাস বলা যেতে পারে, যে টাকাওয়ালা লোকের টাকা খরচ করা এটা বাধ্য বলা যেতে পারে। এবং পয়লা বৈশাখ উপলক্ষে এই যে নতুন নতুন শাড়ি, জুতা, জামা, স্যান্ডেল আমরা পরছি, এগুলো একটু ফ্যাশনেরও অংশ বলা যেতে পারে, বুর্জুয়া ফ্যাশন, যেখানে আমাদের কৃষক, আমাদের সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে না। এই কারণে পহেলা বৈশাখের অনুষ্ঠান থেকে যে নকলগুলো রয়েছে, যে মেকিগুলো রয়েছে, এগুলো বাদ দিয়ে এর সঙ্গে শ্রমজীবী মানুষের অন্তঃসত্ত্বার রাখি বন্ধন করতে কবির চৌধুরী পরামর্শ দিয়েছেন। কবির চৌধুরী বলেছেন যে তোমরা যে পহেলা বৈশাখের উৎসব অনুষ্ঠান পালন করছো ঠিক আছে, খুবই ভালো, কিন্তু এর সঙ্গে তোমরা শ্রমজীবী মানুষের অন্তঃসত্ত্বার রাখি বন্ধন ঘটাও। রাখি বন্ধন মানে সংযোগ করা, হাতে হাত রেখে একসঙ্গে চলা, সেটাকে বলা হয়ে থাকে রাখি বন্ধন। অর্থাৎ শুধু একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ, নির্দিষ্ট স্থানের মানুষ যখন উৎসব পালন করে থাকে, দেশের সমগ্র মানুষকে বঞ্চিত করে এবং সেখানে একটা ভোগ বিলাসের ব্যাপার জড়িয়ে থাকে, কবির চৌধুরী এটাকে এড়িয়ে যেতে বলেছেন এবং সকল শ্রেণী পেশার মানুষকে এই পহেলা বৈশাখের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করতে পরামর্শ দিয়েছেন। আমার সঙ্গে রয়েছে অগ্নিক 8004। অগ্নিক, অগ্নিক সম্ভবত ভদ্রলোক দিবা নিদ্রায় করে নাই। অগ্নিক, আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা অগ্নিক, এই যে কবির চৌধুরী তার পয়লা বৈশাখ প্রবন্ধের মধ্যে বললেন যে পয়লা বৈশাখের মধ্যে পালনের মধ্যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নাগরিকের বুর্জুয়া বিলাস এবং ফ্যাশনের একটি বড় অংশ কাজ করেছে, এই বিষয়টি কি বোঝাতে চেয়েছেন তিনি? স্যার অনেক ক্ষেত্রে হচ্ছে এই পহেলা বৈশাখে উদযাপনের ক্ষেত্রে উদযাপনের থেকে বিলাসিতাটুকু বেশি বড় হয়ে ফুটে ওঠে। এক্ষেত্রে আর কি যারা মানে সামান্য নিম্নবিত্ত তারা এই বিলাসিতার সুযোগটুকু পায় না। এক্ষেত্রে এখানে উচ্চবিত্ত আর মধ্যবিত্ত নাগরিকরা যে বিলাসিতার বিলাসিতার অংশ নেয়, সেটা আর কি নিম্নবিত্তরা পারে না। এজন্যই হচ্ছে তাদের মধ্যে একটা জায়গা তৈরি হয়, মানে অনেক বড় একটা স্পেস তৈরি হয়। এটাই সম্ভবত বোঝানো পার্থক্য তৈরি হয় এবং কি বলবো যে গ্যাপ তৈরি হয় এবং হীনমান্যতাও আসতে পারে তাদের মধ্যে। যে কৃষকের অনুষ্ঠান, সে কৃষককে যদি তো আমরা এড়িয়ে যাই, আমরা নিজেরা নতুন নতুন জামা জুতা পরা এবং খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকি, ফলে এই অনুষ্ঠানটা অনেকটা সংকীর্ণ হয়ে যায়। এই কারণে কবির চৌধুরী বলেছেন যে এর সঙ্গে শ্রমজীবী মানুষের অন্তঃসত্ত্বার রাখি বন্ধন করতে হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করতে হবে, তাহলে পয়লা বৈশাখের উৎসব অনুষ্ঠান সার্থকতা লাভ করবে। লেখক কবির চৌধুরী তার পয়লা বৈশাখ মানে প্রবন্ধে যেসব সাধারণ প্রত্যাশা করেছেন, তিনি বলেছেন যে পয়লা বৈশাখ হবে সাধারণ মানুষের উৎসব, অর্থাৎ এই উৎসব হতে হবে সকল শ্রেণী পেশা, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের, রাষ্ট্রের জাতীয় উৎসব।
তিনি বলতে চেয়েছেন যে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠানটি আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনার প্রতীক হবে, অর্থাৎ আমরা যেরকম জাতি রাষ্ট্র গঠন করেছি সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে, ঠিক তেমনি ভাবে এই অনুষ্ঠানটি আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনার প্রতীক হবে, অর্থাৎ আমরা যে সকলে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র গঠন করেছি সেই চেতনার প্রতীক হবে পয়লা বৈশাখ। এবং তিনি বলতে চাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানটি জাতীয়তাবাদী চেতনারও প্রতীক হবে। জাতীয়তাবাদী চেতনা বলতে সেই চেতনাকে বোঝায় যে যেসব জায়গায় আমাদের মিল রয়েছে, যেমন এই ঈদের নামাজ পড়ার সঙ্গে সকলের মিল না থাকলেও পয়লা বৈশাখ পালনের মধ্যে কিন্তু সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষের মিল রয়েছে। এ কারণে তিনি বলতে চেয়েছেন যে পয়লা বৈশাখ হবে জাতীয়তাবাদী চেতনার প্রতীক। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এবং বাহক, অর্থাৎ হাজার বছর ধরে বাংলার মানুষ যে পয়লা বৈশাখ পালন করে এসেছে সেই ঐতিহ্যের ধারক এবং বাহক হবে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান। এটি এই প্রবন্ধের মধ্যে লেখক প্রত্যাশা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে প্রবন্ধটি শেষ হয়ে গেছে এবং কবি লেখক প্রত্যাশা করে লেখক শেষ বাক্যে তিনি বলেছেন কবি চৌধুরী যে জয় হোক পয়লা বৈশাখের, অর্থাৎ পয়লা বৈশাখ সার্বজনীন হোক, পয়লা বৈশাখের অনুষ্ঠান সকলের হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি তার প্রবন্ধটি শেষ করেছেন। প্রিয় ছেলেরা, আমি তোমাদের এখানে একটু বাড়ির কাজ দিয়ে রাখি। শহুরে পয়লা বৈশাখ পালনের মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস এবং ফ্যাশন কাজ করেছে, বুঝিয়ে লেখো। এটি হচ্ছে ক। এবং খ নং হচ্ছে ঔপনিবেশিক আমলে পয়লা বৈশাখ পালনের মাধ্যমে স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদী চেতনা প্রবল হয়েছে, বুঝিয়ে লেখো। প্রথম উত্তরটি হচ্ছে যে আমরা পয়লা বৈশাখ পালন করতে গিয়ে আমরা পোশাক আশাক এবং ভোগ বিলাসে ব্যস্ত থাকি, দেশের সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে চাই না এবং তাদেরকে এড়িয়ে যাই। এটা এর মধ্যে এক প্রকার বুর্জোয়া বিলাস এবং ফ্যাশনের মানসিকতা কাজ করে। আর খ নম্বর যে উত্তর সেটি হচ্ছে যে যখন আমরা পরাধীন ছিলাম তখন পয়লা বৈশাখের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। প্রিয় ছেলেরা, এই ছিল আমাদের আজকের পাঠ। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের সকলকে মিউট করে দিচ্ছি। ছেলেরা, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে? ঠিক আছে, যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা না থাকে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।